আজ আমরা আপনাদের সত্য ঘটনা অবলম্বনে টিভি শো ক্রাইম ইন্ডিয়ার শুটিং দেখাচ্ছি। ক্রাইম ইন্ডিয়ার এই এপিসোডের গল্প রঘুনাথ আর তার পরিবারের, যারা আজ থেকে ৮-১০ বছর আগে খবরের শিরোনামে ছেয়েছিল। 5, 4, 3, 2, 1 অ্যাকশন। ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ক্রাইম ইন্ডিয়ার নতুন শোতে। এই কাহিনী খুবই রোমাঞ্চক আর রহস্যে ভরা। এই কাহিনী ১০ বছর আগে শুরু হয়েছিল এই বাংলো থেকে। এখানে থাকতেন মিস্টার রঘুনাথ নিজের পরিবারের সঙ্গে। একটা সুখী পরিবার, কিন্তু সমস্ত সুখ এক মুহূর্তেই চলে গেল। ১০ বছর আগে এই দরজা দিয়েই রঘুনাথ বাবুর ২১ বছরের মেয়ে এই বাড়িতে প্রবেশ করে, যেখানে মেয়েটিকে নিজের বাবার মুখোমুখি হতে হয়, যিনি একটু রেগে ছিলেন, কারণ জুহি নিজের বন্ধুর বার্থডে পার্টি থেকে একটু লেট করে ফিরেছিল। নিজের বাবার কাছে বকা শোনার পরেই জুহি নিজের বাবাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে পার্টিতে তো প্রায়শই দেরি হয়েই থাকে, তাতে এত আপসেট হওয়ার কিছু নেই। রঘুনাথবাবু নিজের মেয়ের কথা শোনার পরই চেঁচামেচি শুরু করে দেন। জুহি নিজের বাবার বকা আর সহ্য করতে না পেরে মেয়েটি কাঁদতে কাঁদতে ওর ঘরের দিকে দৌড়ে চলে যায়। দরজা বন্ধ করে কিছু না খেয়েই জুহি ঘুমিয়ে পড়ে। এটার আমরা নাট্য রূপান্তর দেখব। মা, বাবা, মা, মা, বাবা। এ কি, বাড়িতে কেউ নেই নাকি? এরকম তো কখনো হয় না। মা, 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 বাবা। এ কি, এখানেও তো কেউ নেই দেখছি। বেডরুমে নেই তো আবার? মা, বাবা, মা, বাবা। এ কি, কোথায় গেল সবাই? মা, মা, তুমি এখানে আছো? তুমি জানো আমি কত দুশ্চিন্তা করছিলাম। মা, মা, মা। এ কি, জলের কল খোলা রেখে? মা তো এরকম কখনো করেন না। মা, বাবা, মা। রাহুল, 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 রাহুল। আরে রাহুলকে হয়তো মা স্কুলে দিতে গেছে। রাহুলের স্কুল ব্যাগ এখানে, তার মানে মা রাহুলকে স্কুলে দিতে যায়নি। রাহুলও বাড়িতে নেই। মা, বাবা, বাবার গাড়ি। বাবার গাড়িটা তো এখানেই আছে। বাবা তো কখনোই এরকম করেন না। বাবা। ওই দিন থেকে আজও পর্যন্ত জুহি নিজের মা, বাবা আর ভাইয়ের সম্পর্কে কোনো খবর পায়নি। কোথায় হারিয়ে গেল ওই তিনজন? কিন্তু জুহি নিজের শেষ মুহূর্তের স্মৃতি আজও ভুলতে পারেনি। নিজের মায়ের পিঙ্ক শাড়ি আর বাবার স্টাইলিশ হ্যাটটাকে, যেটা ওনারা শেষ দিন পরেছিলেন, সেটা আজও ও ভুলতে পারেনি। জাস্ট স্টপ দিস ননসেন্স। আপনারা কাউকে ভালোভাবে বাঁচতে দেবেন কি দেবেন না? প্লিজ ম্যাম, আপনি শান্ত হন। শাট আপ। আর আপনি আমার বাড়িতে এলেন কি করে? পারমিশন নিয়েছি ম্যাডাম। টু হেল উইথ ইয়োর পারমিশন। আপনারা আমার জীবনটাকে টেলিভিশন শো এর কন্টেন্ট মনে করেন? কারোর যন্ত্রণা কষ্ট নিয়ে গল্প বানাবেন? যে বাড়ির সাথে আমার এত মেমরি জুড়ে আছে, সেই সব কিছুকে এক্সপোজ করে দেবেন? এটা আমি হতে দেব না। জাস্ট গো ফ্রম হিয়ার। চলে যান। ট্রাস্ট মি ম্যাম, আমরা উল্টোপাল্টা কিচ্ছু দেখাচ্ছি না, বরং এতে তো আপনার ভালোই হবে। কারণ হতে পারে এই শোটার পরে আপনার কাছে অনেক ফোন কলস আসবে যে আপনার মিসিং প্যারেন্টস পাওয়া গেছে। প্লিজ
আমাকে লোভ দেখাবেন না, আমাকে আমার মতো ছেড়ে দিন না। আই সেড জাস্ট গো ফ্রম হিয়ার। স্যার, লাইভ টেলিকাস্ট চলছে, আপনি আমাদের ভুল বুঝবেন না। আমরা এই ঘটনাটাকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করছি। স্যার, আপনি ম্যাডামকে একটু বোঝান প্লিজ। বোঝান একটু ওনাকে। কি করছেন উনি? তোমরা এখান থেকে যাবে, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। আমি নিজেকে শেষ করে দেবো। কত রক্ত বেরোচ্ছে। ব্যাকআপ, চলো সবাই, ওনাকে হসপিটাল নিয়ে চলো। চলুন আপনি। আরে তুমি বসো, আমি তোমার জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে আসছি, তোমার একটু ভালো লাগবে। ওসব বাদ দাও তো। যদি আমার ব্যাপারে এত ভাবো তো তাহলে রাগটাকে কন্ট্রোল করতে শেখো। খুনোখুনি করাটা বন্ধ করো। তাহলে আর কি করতাম? ওরা সবাই আমার বাড়ির লোকেদের সম্মান নিয়ে খেলা করছিল, আমার যন্ত্রণাটা বাড়িয়ে দিচ্ছিল। তুমি আমার ইমোশনটা ঠিকঠাক বোঝোই না। ব্যাপারটা তা নয়, আমি কি বুঝি না তোমার ইমোশন? জুহি, আমি তোমাকে বলেছিলাম তুমি আসলে খুব সাহসী মেয়ে। যেভাবে তুমি নিজের দুঃখ সামলেছো আর স্বাভাবিক জীবনে ফিরে এসেছো, অন্য কেউ হলে অনেক আগে ভেঙে পড়তো। তোমার মতো জীবনসঙ্গিনী অনেক ভাগ্য করলে পাওয়া যায়। আর তোমার মতো হাজবেন্ডও সব মেয়ের ভাগ্যে জোটে না। সেই আনন্দে দুধ নয়, গ্রিন টি হয়ে যাক। ঠিক আছে, বসে আমি নিয়ে আসছি। কি হলো জুহি? আপনার কেন মনে হচ্ছে এই হ্যাটটা আপনার বাবার? কোনো বিশেষ কারণ, কোনো চিহ্ন? এটা বাবার ফেভারিট হ্যাট ছিল, আমি ছোটবেলা থেকে বাবাকে এটাই পরতে দেখেছি। দেখুন জুহি দেবী, প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু এতে এটা প্রমাণ হয় না যে এটা আপনার বাবার। অন্য কোনো বিশেষ কারণ বা অন্য কিছু? শোনো না, ওনাদের বাবা সেই সব ছবিগুলো দেখাও যেগুলোতে বাবা এই হ্যাটটাই পরেছিল। আমি বাবাকে বারবার বলতাম যে এই হ্যাটটা অনেক পুরনো হয়ে গেছে, এটাকে ফেলে দাও। বাবা বলতো আমার মাথাটাও তো পুরনো হয়ে গেছে, ওটাকেও ফেলে দেবো নাকি? জুহি দেবী, এটা তো দেখে একেবারেই মনে হচ্ছে না যে ওই হ্যাটটা এটাই। হ্যাঁ, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দুটোকেই একই রকম দেখতে। আপনাদের কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? দীপঙ্কর, তুমি দরজা জানালাগুলো ভালো করে চেক করো। ইয়েস স্যার। জুহি দেবী, আপনি যেটা বলছেন সেটা না হয় বিশ্বাস করলাম, কিন্তু এই হ্যাটটা এখানে এলো কি করে? নিজের থেকে তো আসেনি। হ্যাঁ স্যার, কেউ না কেউ তো এখানে রেখেইছে। আপনার কাউকে সন্দেহ? না স্যার, পেছন দিকে সব দরজা আর জানালা ভেতর থেকেই বন্ধ স্যার। এর মানে দাঁড়ালো যেই ভিতরে এসে থাকুক তার কাছে মেন ডোরের চাবি ছিল। জুহি দেবী, আপনি আপনার বাড়ির চাবি অন্য কাউকে দিয়েছিলেন? না তো। হ্যাঁ, আমার মনে পড়েছে। অ্যাকচুয়ালি কিছুদিন আগে শপিং মার্কেটে আমার পার্সটা চুরি হয়ে গেছিল, আর বাড়ির চাবি ওটার মধ্যে ছিল। বেশ বড় একটা প্ল্যানিং করা হয়েছে, কিন্তু 10 বছর পরে এই হ্যাটটা এখানে রাখার কি কারণ হতে পারে? একটা পুরো পরিবার উধাও হয়ে গেল আর কেউ জানতেও পারলো না। হঠাৎ করে কিভাবে উধাও হয়ে যেতে পারে? স্যার, পুলিশ রিপোর্টে লেখা আছে নাইবা কেউ চিৎকারের আওয়াজ শুনেছে আর নাইবা কেউ গুলি চালানোর আওয়াজ শুনেছে। স্যার, যখন এটা ঘটেছিল তখন জুহি ওর দোতলার কামরায় শুয়েছিল, আর পরিবারের বাকি লোকেরা সবাই নিচে ছিল। তো যদি চেঁচামেচি হতো তো জুহি নিশ্চয়ই শুনতে পেত। এক্স্যাক্টলি।
আচ্ছা, ওদের ওয়াচম্যান কি বলেছে? স্যার ওর বক্তব্য হলো না এরকম কোনো লোককে আর না এরকম কোনো গাড়িকে বাইরে যেতে দেখেছে। স্যার এমনকি ও ওই ফ্যামিলির কোনো লোককে বাইরে যেতেই দেখেনি। স্যার রিপোর্টে এটাও লেখা আছে যে বাড়ির ভেতরে জোর জবরদস্তি ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্যার একটা কথা মাথায় ঢুকছে না, যখন বাড়ির সমস্ত লোক উধাও হয়ে গেছে তখন এই জুহি কি করে বাদ পড়ে গেল? সেটাই তো, জুহিকে ছেড়ে দিল কেন? হ্যাঁ স্যার হতে পারে ওকে জেনে বুঝেই কিডন্যাপ করা হয়নি, হয়তো এটাও কোনো চক্রান্ত। আচ্ছা, ওই হ্যাটটার থেকে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ওই হ্যাটে 5 জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। 2 জন তো জুহি আর ওর হাজব্যান্ড, বাকিগুলো ম্যাচ হচ্ছে না। জুহি আর ওর স্বামীর আঙ্গুলের ছাপ হতে পারে 10 বছর পরে ওর বাবার হ্যাট দেখার পরে ওরা দুজনে তুলেছিল। স্যার পেপার কাটিংয়ে দেখছিলাম যে রঘুনাথ বাবুর একজন ভাই আছেন, হিমাংশু, যার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। আর পরে হিমাংশু জুহিকে ওর কিছু পুরনো ইনভেস্টমেন্ট ফেরত দিতেও বলেছিল স্যার। দয়া, এই হিমাংশুর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার আরও একটা কথা জানা গেছে। কি? স্যার যখন আমরা এই কেসটার ফাইলপত্র নিতে গেলাম তো গিয়ে জানতে পারলাম ইন্সপেক্টর বিজয় 2-3 দিন আগে সেগুলো নিয়ে গেছে। ইন্সপেক্টর বিজয়? দয়া, ইন্সপেক্টর বিজয় তো রিটায়ার করেছেন, তারপরেও এই কেসে ওর ইন্টারেস্ট কেন? রিটায়ার্ড হওয়ার পরে তো কেসটাকে ছেড়ে দিতে হয়। না 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 না, এটা হতে পারে না। হয় রঘুনাথ বাবুর কেসটা সলভ হবে, নয়তো রিটায়ার্ড ইন্সপেক্টর বিজয় ডিসলভ হবে। এটাই হলো আমার জেদ। রঞ্জিত, আমি ভীষণ কাছে পৌঁছে গেছি, যে কোনো দিন কমিশনারের কাছে পৌঁছতে পারি। সার্ভিসের সময় 99টা কেস আর রিটায়ারমেন্টের পর এই প্রথম কেস, তাহলে পুরো হয়ে গেল 100। হ্যাঁ শোনো, আমি পরে ফোন করছি, আমি দেখে আসছি কি পড়ে গেল। ইন্সপেক্টর বিজয়, মনে হয় তুই ভুলে গেছিস এখন আর তুই ইন্সপেক্টর নোস, তুই এখন রিটায়ার্ড ইন্সপেক্টর হয়ে গেছিস। ব্যাস, এবার তোর গল্প শেষ। কে তুমি? তুমি কে? অনেক মেরেছিলি না আমাকে, এখনো পর্যন্ত আমার হাড়ে ব্যথা আছে। অনেক হয়েছে, আর নয়। চার্জশিটও ভুলে যা, ফাইলও ভুলে যা। কেন পুরনো কেস নিয়ে মাথা ঘামাচ্ছিস? বন্ধ করে দে ওই কেস, বন্ধ করে দে। রঘুনাথ দা মারা গেছেন প্রায় ধরুন 10 বছর হয়ে গেল, আর এখন ওনার স্মৃতিটুকুই আছে। আমরা জানি যা কিছু ঘটেছে, কিন্তু ওনার কেসের ব্যাপারে নতুন কিছু তথ্য আমাদের সামনে এসছে, তাই ভাবলাম আপনার সঙ্গেই কথা বলে দেখা যাক। নতুন ব্যাপার আপনারা জানতে পেরেছেন আর জিজ্ঞাসাবাদ আমাকে করতে চাইছেন। মনে হচ্ছে আপনি একটু টেনশনে আছেন। আমি টেনশনে না তো, আসলে দাদা মারা গেছেন এত বছর হয়ে গেছে, আর এতদিন পর এসেছেন আমার কাছে এনকোয়ারি করার জন্যে। আচ্ছা, ওনার ব্যাপারে না হোক, আপনার ব্যাপারেই কথা বলা যাক। কাল দুপুরবেলা কোথায় ছিলেন আপনি? কাল দুপুরে অফিসে ছিলাম। অফিস? রিয়েলি? এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আপনি গতকাল 12টা থেকে 3টে পর্যন্ত অফিসেই ছিলেন। অ্যাকচুয়ালি আমি লাঞ্চ আওয়ারে বাড়িতেই ফিরে আসি 2-3 ঘন্টা বিশ্রাম করার জন্যে। আপনার বাড়ির অ্যাড্রেস 54 গুলমোহর রোড, তাই না? আগে না, কিন্তু আপনার গাড়ি কাল সেই সময়
ওই বাংলোর সামনেই দাঁড়িয়েছিল। আমি ভুলে গেছিলাম, আসলে আমার বয়স হয়ে গেছে তো। কাল আমি এক বন্ধুর বাড়িতে গেছিলাম, সে ওই গুলমোহরেই থাকে। দেখুন মিস্টার হিমাংশু, আপনি মিথ্যে কথা বলছেন। ওখানে আপনার কোনো বন্ধু নয়, আপনার নিজের ভাইজি জুহি থাকে, বুঝেছেন? তাই জন্য মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা জানি আপনি জুহির সঙ্গে দেখা করতে গেছিলেন ওর বাড়িতে। হ্যাঁ, ওর সাথে আমার কিছু কাজ ছিল। কাজ ছিল ওনার? হ্যাঁ, তো ওর সঙ্গে আপনি দেখা করলেন না কেন? বরং আপনি তো লুকিয়ে চুরি ওর বাড়িতে গেলেন, ওর কিচেনের প্ল্যাটফর্মে ওর বাবা রঘুনাথ বাবুর হ্যাট রাখলেন আর খুব সাবধানে ওখান থেকে বেরিয়ে গেলেন। কেন? হ্যাট? কোন হ্যাট? মিস্টার হিমাংশু, আপনার কি মনে হয় আপনি এরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে সিআইডির হাত থেকে বাঁচবেন? সত্যি বলছি না, আমি আমার দাদার হ্যাটের ব্যাপারে কিছু জানি, আর না ওনার নিখোঁজ হওয়ার ব্যাপারে। হিমাংশু বাবু, এটা কি? এগুলো বন্ডস আমারই, এগুলোই চুরি করতে গেছিলাম ওখানে। বন্ডস? হিমাংশুবাবু, আপনি আপনারই বন্ডস চুরি করতে গিয়েছিলেন? হিমাংশুবাবু, আপনি কি ছোটবেলা থেকে এরকম ধাঁধা নিয়ে খেলা করতে ভালোবাসেন নাকি? ধাঁধা নয়, সত্যি বলছি। আমি আর দাদা দুজনে এতে ইনভেস্ট করেছিলাম লক্ষাধিক টাকা। দাদা নিখোঁজ হয়ে যান আর জুহি এগুলো আটকে রেখেছিল, আমাকে দিচ্ছিল না। কি করব, তাই নিজের জিনিসই চুরি করলাম আমি। হিমাংশু বাবু, আমি ধরে নিচ্ছি আপনি এক মুহূর্তের জন্য সত্যি কথা বলছেন, কিন্তু আমি সত্যি কথাই বলছি, কিন্তু একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি। যখনই আমি বন্ড নিয়ে চলে আসছিলাম, তখন হঠাৎই একটা দরজা খোলার আওয়াজ পাই। আমি ভয়ে লুকিয়ে পড়ি। আমি ভেবেছিলাম হয়তো উদয় বা জুহি হবে, কিন্তু সে অন্য লোক ছিল। কে ছিল? আমি ওর মুখটা দেখতে পাইনি, শুধু পিছন দিকটা দেখেছি। কিন্তু এটুকু বুঝতে পেরেছি ও উদয় নয়, কারণ ও উদয়ের থেকে অনেক লম্বা আর স্বাস্থ্যবান ছিল। লম্বা চুলোলা আর জ্যাকেট পরেছিল, আর হয়তো জিন্স পরেছিল। আচ্ছা, আর কোনো বিশেষ জিনিস মনে আছে আপনার? কোনো বিশেষত্ব যেটা দেখে ভিড়ের মধ্যে ওকে চিনতে পারবেন? হ্যাঁ, ওর জুতোগুলো ক্রোকোডাইল লেদারের ছিল। ক্রোকোডাইল লেদার? বিজয়, বিজয়, বিজয় স্যার। স্যার, স্যার দরজার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মাই গড! এই শোনো স্যার, দরজাটা খোলো। বিজয়, 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 বিজয়! কাগজ পড়ানো হয়েছে, তাড়াতাড়ি নেভাও এটা। ইয়েস স্যার। বিজয়, বিজয় স্যার! স্যার! হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে পঙ্কা? ও মাই গড! বিজয়! স্যার, স্যার উনি মারা গেছেন। মাথায় আঘাত করা হয়েছে আর বুকে গুলিও করা হয়েছে। স্যার, দুটো গুলি লেগেছে। মাই গড! পঙ্কজ, ঘোড়াও ওনাকে।
স্যার স্যার এটা কি করে হতে পারে স্যার? বিজয়বাবু এত সিনিয়র আর এক্সপিরিয়েন্সড অফিসার, তারপরেও ওনাকে ওনারই বাড়িতে গুলি করা হলো। যে এটা করেছে পঙ্কজ, সে জানলার কাঁচ ভেঙেছে, ছিটকিনিটা নামিয়ে এখানে ঢুকে ভেতরে হয়তো লুকিয়ে বসেছিল। হয়তো আওয়াজ শুনে বিজয় এই ঘরে আসে আর ও বিজয়ের মাথায় আঘাত করে আর তারপরে দুটো গুলিও ওকে করে দেয়। স্যার মনে হচ্ছে যে খুনির সঙ্গে বিজয়বাবুর কোনো পুরনো শত্রুতা ছিল, সেই জন্য রিটায়ারমেন্টের পরে সুযোগ পাওয়া মাত্রই ওনাকে মেরে দিল। এটাও তো হতে পারে যে এই বিজয় কোনো অপরাধীর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল, হয়তো সেই কাজটা করেছে। রুমটাকে খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো পঙ্কজ, কিছু না কিছু তো পাওয়া যাবেই, ভালো করে খোঁজো। স্যার হ্যাঁ, এই দেখুন রঘুনাথ বাবুর কেসের ফাইল, কিন্তু এর মধ্যে একটাও পেপার নেই স্যার। বাকি সব কটা কেস ফাইলের পেপারস রয়েছে। এই দেখুন স্যার, সব কটাতে পেপারস রয়েছে, শুধু এটা ছাড়া। তাহলে এর একটাই মানে হতে পারে, এর মধ্যে যে পেপারগুলো ছিল সেগুলোই ওখানে পোড়ানো হয়েছে। কেউ হয়তো চাইছিল না যে রঘুনাথের কেসের ব্যাপারে আমরা কিছু জানতে পারি। স্যার হ্যাঁ স্যার, বিজয়বাবুর মোবাইল পাওয়া গেছে, আর শেষ কলটা উনি কোনো অনুজকে করেছিলেন। তাহলে ফোন করো এই অনুজকে। হ্যাঁ স্যার। হ্যালো, অনুজ কুলফিওয়ালা? আরে আমি 10 কার্টন মালাই কুলফি চেয়ে পাঠিয়েছিলাম, এখনো ডেলিভারি দিলে না কেন? কি তুমি কুলফিওয়ালা না? তাহলে কে তুমি? মডেল? মডেলও? মডেল অনুজ? একজন মডেলের সঙ্গে পুলিশের কি কানেকশন থাকতে পারে? স্যার কারেকশন হলো যে আজ থেকে 3 বছর আগে জুহি আমার গার্লফ্রেন্ড ছিল, আর 10 বছর আগে ওর পরিবার নিখোঁজ হয়ে যায়। আর ইন্সপেক্টর বিজয় এটা মনে করতেন যে হয়তো ওনাদের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমি ওনাকে ইনফরমেশন দিতে পারি। তো কি বলেছিলে তুমি ইন্সপেক্টর বিজয়কে? কিছু না স্যার, আমি সেটাই বলে আসছিলাম যেটা প্রথম থেকেই বলছিলাম, যে আমি কিচ্ছু জানি না। তুমি কিচ্ছু জানো না? পঙ্কজ, আরে আপনারা কোথায় যাচ্ছেন? তোমার বাড়ি সার্চ করতে যাচ্ছে। আচ্ছা অনুজ, আমাকে এটা বলো যে জুহির বাড়িতে ওর বাবার হ্যাটটা পাওয়া গেছে, এতদিন পরে ওই হ্যাটটা ওখানে এলো কি করে? স্যার আপনাদেরকে সত্যি বলছি, না আমি কোনো হ্যাটের ব্যাপারে জানি, আর না তো সেই নিখোঁজ হওয়া পরিবারের ব্যাপারে। অনুজ, তোমার আর জুহির পরিবার একে অপরকে খুব ভালো করে চিনতো, আর তারপরেও তুমি বলছো তুমি কিচ্ছু জানো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বলো কালকে দুপুরে তুমি কোথায় ছিলে? কালকে আমি আমার একটা ফ্রেন্ডের এক্সিবিশন ওপেনিং এ গেছিলাম। ফ্রেন্ডের এক্সিবিশনের ওপেনিং এ গিয়েছিলে? আচ্ছা স্যার এর বাড়ি থেকে তো কিছুই পাওয়া গেল না, আর ওই জুতোও না যার ব্যাপারে হিমাংশু বলেছিল। অনুজ, তুমি চালাক হওয়ার খুব চেষ্টা করছো, কিন্তু তা নও। আবার দেখা হবে। স্যার বুঝতে পারছি না এই লোকটা ঠিক চাইছেটা কি। একদিকে তো ও জুহির বাড়িতে হ্যাটটা রাখছে, আবার অন্যদিকে বিজয়কে মেরে কেসের ফাইল, পেপার আর ফটোগুলো নষ্ট করে দিচ্ছে। কেন? মনে হয় ও জানতে পেরে গিয়েছিল যে বিজয় খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরবে, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ও রঘুনাথের হ্যাট জুহির বাড়িতে কেন রেখেছিল? কি কি ভাবছে ও? কোনো না কোনো প্ল্যান আছে দয়া, এর পেছনে কোনো না কোনো প্ল্যান আছে। এই কেসটা একটু বেশি গোলমেলে স্যার। আর তাছাড়া বিজয়ের কাজ করার স্টাইলটা আমি খুব ভালো করে জানি। ও সমস্ত ক্লুগুলো একটা জায়গায় কখনোই রাখতো না। ইনভেস্টিগেশনের আলাদা আলাদা ক্লু আলাদা আলাদা জায়গায় ও রাখতো। ইন্সপেক্টর বিজয়ের সমস্ত রিলেটিভের সঙ্গে কথা বলেছি, কেউই বলতে পারছে না যে উনি কি করছিলেন। ওর মোবাইল থেকে কিছু জানতে পেরেছো? না স্যার, কিছু জানতে পারিনি। এবারে দেখতে হবে মৃত্যুর আগে বিজয় কোথায় কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল। স্যার ইন্সপেক্টর বিজয়ের বাড়িতে আমরা যে পোড়া কাগজের টুকরো পেয়েছিলাম,
তার মধ্যে এই টুকরোটা অর্ধেক পোড়া, আর তার মধ্যে নবদ্বীপ গ্যারেজ লেখা আছে। নবদ্বীপ গ্যারেজ? দয়া, বিজয় এই নামটা এমনি এমনি লেখেনি। নিশ্চয়ই এই গ্যারেজের সঙ্গে রঘুনাথের কেসের কোনো না কোনো সম্পর্ক আছে। নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। বিজয়বাবু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাপারে জানতে এসেছিলেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি? আগে হ্যাঁ, একটা সাদা রঙের সেডান গাড়ি 10 বছর আগে বেচেছিলাম। বিজয় স্যার ওই ব্যাপারেই জানতে চাইছিলেন। ওই গাড়িটার কোনো রেকর্ড বা পেপার আছে আপনার কাছে? নিশ্চয়ই স্যার, সব রেকর্ড আমি ঠিকঠাক করেই রাখি। গাড়ির ব্যাপার তো কে জানে কোনটা চুরি করে আনা হয়েছে। শেখর, গাড়ির সেল ডিটেলস ফাইলটা নিয়ে আয় তো। আপনার মনে আছে গাড়িটা কে কিনেছিল? আগে হ্যাঁ, গিরিশ নামে একজন, উনিই কিনেছিলেন। এই যে নিন স্যার। এই নিন স্যার, ওপরেই আছে স্যার। বিজয়বাবুকে দেখানোর জন্যই বার করেছিলাম। এই দেখো, গাড়িটা 14 এপ্রিল 2004-এ বিক্রি করা হয়েছিল। রঘুনাথ বাবুর নিখোঁজ হওয়ার ঠিক 2 দিন আগে স্যার। রাইট। এর মানে হলো গাড়িটা বিক্রি হওয়া রঘুনাথ বাবুর পরিবারের নিরুদ্দেশ হওয়ার মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। তার মানে স্যার, বিজয়বাবু গাড়ি খোঁজার জন্য যে পথ ধরেছিলেন সেটা নিশ্চয়ই রঘুনাথ বাবু পর্যন্ত যায়। একটা কাজ করা যাক, প্রথমে আরটিওতে খোঁজ নেওয়া যাক এরকম কোনো গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল কিনা, আর বিজয়বাবুর মোবাইল পজিশনিং রেকর্ড থেকে খোঁজ নেওয়া যাক উনি গত কয়েকদিনে কোথায় কোথায় গিয়েছিলেন। হতে পারে এই কেসটা সলভ করতে এগুলো আমাদের সাহায্য করবে। স্যার, এটা ল্যাটিটিউড 345 নর্থ আর 230 ইস্ট। স্যার, এটা এক্স্যাক্ট সেই লোকেশনটা যেখানে বিজয়বাবুর মোবাইলটা লোকেট করা হয়েছিল। স্যার, বিজয়বাবু জঙ্গলে একাই এসেছিলেন, কিন্তু এখানে উনি কি খুঁজতে এসেছিলেন? কারণ এই কেসের নিশ্চয়ই কোনো প্রমাণ খুঁজবার জন্যই ও এখানে এসেছিল। এমনও তো হতে পারে যে ওই সাদা গাড়িটার পেছনে এসেছিল। কিন্তু স্যার, এই জঙ্গলটা খুব বড়, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তাই এভাবে এই জঙ্গলের মধ্যে খোঁজা খুব সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা তো হবেই, কিন্তু অসম্ভব তো নয়। দিব্যা, এখানে কতটা এরিয়া ও খুঁজেছিল? স্যার, এখান থেকে 200 মিটারের মধ্যে। 200 মিটার? তাহলে ছড়িয়ে যাও চারদিকে। স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো নিখিল। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, MH01 Y5371। স্যার, এটা তো সেই সাদা গাড়িটা যেটা ওই গ্যারেজ থেকে বিক্রি করা হয়েছিল। দেখো, একটু গাড়িটাকে ভালো করে পরিষ্কার করো। পরিষ্কার করো, খুব ভালো করে পরিষ্কার করো। স্যার। হ্যাঁ স্যার, এই গাড়িটা এত উঁচু থেকে খাদের মধ্যে পড়লো কি করে? অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু স্যার, এই গাড়িতে যদি জুহির পরিবার থাকতো তাহলে এই গাড়িতে কিছু তো পেতাম। কঙ্কাল টঙ্কাল, পুরো গাড়িটাই খালি স্যার। স্যার, 10 বছর হয়ে গেছে, পোকামাকড় হয়তো সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে থেকে কিছু তো অন্তত পাওয়ার কথা, তাই না? একটা কাজ করো, গাড়ির ভেতরে যত ধুলো আর মাটি আছে সব জড়ো করো। কারণ যাও, ভ্যাকুম ক্লিনার নিয়ে আসো। স্যার, এমনও তো হতে পারে যে ওরা এই গাড়িতে ছিলই না। দেখো, এটাও তো হতে পারে যে গাড়ির মধ্যে যতজন পরিবারের লোক ছিল তাদের লাশগুলোকে অন্য জায়গায় ফেলে দিয়ে গাড়িটাকে এখানে খাদের কাছে এনে নিচে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, লকেট।
স্যার এটা তো জুহির মায়ের লকেট। ঠিক এরকমই একটা লকেট আমি ওনার মায়ের ছবিতে দেখেছি। জুহির মায়ের লকেট? হ্যাঁ। তাহলে এটার মানে একটাই দাঁড়ায় যে জুহির পরিবারের লোকেদের এই গাড়িতে আনা হয়েছিল, আর তারপরে ওই লাশগুলোকে অন্য কোথাও সরিয়ে দিয়ে এই গাড়িটাকে এখানে নিয়ে এসে খাদের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়, যাতে কোনো প্রমাণ না থাকে, যাতে সাপও মরে যায় আর লাঠিটা না ভাঙে। আরে ডক্টর সালুখে, কিছু জানতে পারলেন? আরে ভাই অভিজিৎ, এই তোমার বড্ড গন্ডগোল। আসা মাত্রই প্রশ্ন করা শুরু করে দাও। সবে মাত্র এলে, একটু খোঁজ খবর নাও, তারপরে কথা বলো। খোঁজ খবর? হ্যাঁ, খোঁজ খবর তো নিতেই যাচ্ছিলাম। কেমন আছেন সারিকা দেবী? আরে অভিজিৎ, আমি আমার কথা বলছি ভাই। আমারও তো একটু খোঁজ খবর নিতে পারো ভাই। আপনার? হ্যাঁ, কেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার খোঁজ খবর কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এই হলো না কথা। এবার এসো, প্রশ্ন করো। আরে এসেছো, একটু খোঁজ খবর নাও, হাই হ্যালো করো, কাজ তো হতেই থাকবে না। এবার বলো, কি জিজ্ঞেস করছিলে তুমি? এই যে ধুলোবালি পাওয়া গিয়েছিল গাড়িটা থেকে, হ্যাঁ, এর মধ্যে আপনি কিছু পেলেন? হ্যাঁ অভিজিৎ, এই মাটি থেকে আমি একটা নখের টুকরো পেয়েছি আর চুল পেয়েছি। তার মধ্যে একটা চুল কোনো 40 বছরের মহিলার, আর এই নখের টুকরোটা কোনো 10-12 বছর বয়সের ছেলের। কিন্তু ওই দুজনের রেকর্ড আমাদের কাছে নেই। নিশ্চয়ই এটা ওই জুহির মা আর ওর ভাইয়ের হবে। আর বাকি চুলের টুকরোগুলোকে এখনো টেস্ট করা হচ্ছে। রিপোর্ট আনতে গেছে শ্রেয়া। স্যার, জানতে পারলাম যে রঘুনাথ বাবুর ফ্যামিলির নিরুদ্দেশ হওয়ার কিছুদিন আগেই উনি ওনার বিশ্বস্ত এমপ্লয়ি মুকেশকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন। মুকেশ? এই সব কিছুর পিছনে আবার মুকেশের কোনো হাত নেই তো? স্যার, যে চুলগুলো আমরা ডিএনএ টেস্টে পাঠিয়েছিলাম তার মধ্যে একটা চুলের ডিএনএ ম্যাচ করে গেছে। সেটা কার? লোকটার নাম হলো ভানু, আন্ডারওয়ার্ল্ডের কন্ট্রাক্ট কিলার। লোকটা সুপারি নিয়ে খুন করে, আর বেশ কয়েকটা মার্ডার কেসও চলছে ওর নামে। ভানু? পঙ্কজ, তুমি শিওর জানো তো যে এই বাইকে করে যে লোকটা যাচ্ছে ওই ভানু? হ্যাঁ স্যার, সিগন্যাল তো সেটাই বলছে। হ্যাঁ। হঠাৎ করে উধাও কোথাও হয়ে গেল, দেখতে পাচ্ছি না তো। মাই গড! স্যার, এদিক দিয়ে গুলি চলে স্যার এদিক দিয়ে গুলি চলেছে। ভানু, বলো কি করে হয়েছে সব? বলো ভানু, কি করে হয়েছে? ভানু বলো। টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্টে কি ভানু? ভানু! ও মাই গড, এ তো মারা গেছে। স্যার, স্যারের মোবাইলে একটা আনআইডেন্টিফাইড নাম্বার থেকে মেসেজ এসেছিল। 1 মিনিট। মেসেজ? একটা কাজ করো, খোঁজ নাও যে এই নাম্বারটা আসলে কার। রঘুনাথ বাবুর কোম্পানিতে আমি পুরো 20 বছর চাকরি করেছি। ফ্লোর ম্যানেজার ছিলাম, প্রোডাকশন, লেবার সব আমিই দেখতাম। তো তাহলে চাকরি থেকে তোমাকে ছাড়িয়ে দিল কেন মুকেশ? আগে সত্যিটা হলো এই যে দুই পার্টনারের মধ্যে, মানে কুমার বাবু আর রঘুনাথ বাবুর সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল। তাই? কিন্তু এর কারণ কি ছিল? আগে ওই কুমার বাবুর মনে হয়েছিল যে রঘুনাথ বাবু ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে আর চুপি চুপি কোনো ডিলিংস করছে, আর এই জন্য কুমার তোমাকে রঘুনাথের উপর নজর রাখতে বলেছিল। আগে হ্যাঁ, আসলে রঘুনাথ বাবুর সব খবর আমি কুমার বাবুকে দিতাম। উনি কার সঙ্গে দেখা করেন, কি ডিল করেন, কি লেনদেন করেন, সবকিছু। আর রঘুনাথ যখন এসব করতে গিয়ে তোমাকে ধরে ফেলে, তখন ও তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। আগে হ্যাঁ,
আর ঠিক তার 1 বছর পরে রঘুনাথ বাবু আর কুমার বাবু ওনাদের পার্টনারশিপ ভেঙে দেন। সেটা তো আবারই ছিল। আচ্ছা আচ্ছা, ইন্সপেক্টর বিজয় তোমার কাছে কি জানতে চেয়েছিল? আগে উনি কুমার সাহেবের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিলেন, যাতে ওনার স্ত্রী আর মেয়েও মারা গিয়েছিলেন। ওই ইন্সপেক্টর বিজয়ের এইরকম মনে হচ্ছিল ওটা অ্যাক্সিডেন্ট নয়, ওটা একটা খুন। পার্টনারশিপ যখন ছিলই না, তখন মার্ডারেরও প্রশ্ন ওঠে না। আগে দুই পার্টনার এমন ভাবে আলাদা হয় যেন সম্মতি ছিল না। তারপর দুজন একই বিজনেসে কম্পিটিশন শুরু করলো। ওটাও এইরকম যে একজন অন্যজনকে শেষ করে দেবে। কিন্তু হ্যাঁ, কুমার বাবুর মৃত্যুর পর সবচেয়ে বেশি উন্নতি আর লাভ রঘুনাথ বাবুর হয়েছিল। কুমারের মৃত্যুতে সব থেকে বেশি লাভ হয়েছে রঘুনাথের। সব থেকে বেশি লাভ। এই কুমার ফ্যামিলির অ্যাক্সিডেন্টের ডিটেলস বের করো, দেখা তো যাক যে এটা সত্যি অ্যাক্সিডেন্ট ছিল নাকি। স্যার, আপনার কি মনে হয় কুমারের ফ্যামিলির মৃত্যুর পেছনে রঘুনাথ বাবুর হাত ছিল? দেখো, রঘুনাথ ব্যবসা করত আর কুমারের লাভ হতো, তার মানে এই নয় যে রঘুনাথই কুমারকে মেরেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নিখিল, কি জানতে পারলে অ্যাক্সিডেন্টের ব্যাপারে? স্যার, প্রতিদিনের মতো কুমার বাবু অফিসের জন্য বেরোন, তারপর বাড়ি থেকে ওনারা রিসর্টে যান। ওনার স্ত্রী একটা সারপ্রাইজ ভ্যাকেশন প্ল্যান করেছিলেন, কারণ তার পর দিনই মিস্টার কুমারের বার্থডে ছিল। ওনারা সবাই ওই রিসর্টেই বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করেছিলেন। যখন ওনারা যাচ্ছিলেন, ওনাদের বাচ্চাও সঙ্গে ছিল, আর তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ভাগ্য একটা অদ্ভুত খেলা খেলে, যেখানে এক মুহূর্তে আনন্দ ছিল সেখানে পর মুহূর্তেই দুঃখ। স্যার, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো বলুন তো? হঠাৎ করে গাড়িটার ব্রেক ফেল হয়ে যায়। মিস্টার কুমারের গাড়ির স্পিড খুব বেশি ছিল, উনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারেননি, আর গাড়িটা সোজা গিয়ে খাদে পড়ে। ওই গাড়ির ব্রেকটা হঠাৎ করে ফেল করে, হঠাৎ করে। খুব আশ্চর্য ব্যাপার না? স্যার, গাড়িটা কিন্তু একেবারে নতুন ছিল। মিসেস কুমার 1 সপ্তাহ আগে গাড়িটা কিনেছিলেন, তো ব্রেক ফেল হওয়ার প্রশ্নই ওঠে না স্যার। সেটাই তো স্যার, এটাও তো হতে পারে যে কুমারের ফ্যামিলির কোনো মেম্বার রঘুনাথের ফ্যামিলির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সব করেছে। কুমার পরিবারের মৃত্যুর 20 বছর পরে কে প্রতিশোধ দিতে চাইবে? অ্যাক্সিডেন্টের জায়গায় মিস্টার অ্যান্ড মিসেস কুমারের লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু বাচ্চাটার লাশ পাওয়া যায়নি। এক মিনিট, কি হয়েছে স্যার? গাড়ি ঘোরাও। আসলে আমি বুঝতে পেরেছি খুনিটা আসলে কে। হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি 42 মাইলস্টোনের কাছে। এবার কি করব? কি পুলের নিচে 42 মাইলস্টোনের দিকে? আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ এবার কোথায় যেতে হবে? এই লেফট রাইট কি পেয়েছো তুমি? আমাকে কি পাগল পেয়েছো? হ্যালো, আমাকে কি পাগল পেয়েছিস নাকি? তখন থেকে এদিক ওদিক ঘুরিয়ে যাচ্ছিস। ভালো চাস তো সামনে চলে আয়, না হলে আমি এখান থেকে কিন্তু চলে যাব। ওদিকে আমি মুখ খুললে তুই একেবারে জেলে ঢুকে যাবি। তাই বলছি তাড়াতাড়ি সামনে আয় আর আমার টাকাটা দিয়ে দে, যাতে আমি এখান থেকে চলে যাই। আমি চলে যাচ্ছি। ভয় পেও না অনুজ, তোমার টাকাটা গাছের পেছনে রাখা আছে। আরে বারে বাহ, কি ভাগ্য আমার। তোর মতন সোনার ডিম পাড়া 2-3টে যদি হাঁস পাই তাহলে আমার লাইফ সেট হয়ে যাবে। কোথায় আছো তুমি?
তুমি আমার কথা ভেবো না অনুজ, কথা মতো এটা কিন্তু তোমার লাস্ট পেমেন্ট। আরে আরে বোকা, সোনার ডিম পাড়া হাঁসকে কি কখনো কেউ ছেড়ে দেয় নাকি? অনুজ, ভুলে যেও না তুমি আমায় কথা দিয়েছিলে। আরে একটা ব্ল্যাকমেলারের কথা তো তুমি বিশ্বাস করে নিলে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা এটা তুমি কি করছো জুহি? তুমি নিজেকে কি ভাবো অনুজ? তুমি আমাকে ব্ল্যাকমেল করতে থাকবে, আমি চুপচাপ সব মেনে নেব? আমার সঙ্গে চালাকি? তোমাকে কিন্তু পস্তাতে হবে। শাট আপ। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো। একটু ভাবো অনুজ, যদি আমি তোমার মার্ডার করিয়ে দিই, তোমাকে টুকরো টুকরো করে কেটে চিল শকুনকে খাইয়ে দিই, তাহলে এখানে তো কেউ কিছু জানতেও পারবে না। যেমনটা তুমি তোমার ফ্যামিলির সাথে করেছিলে। একটা কথা মনে রেখো, যে লোকটা জামা বানায় সে কিন্তু বোতাম লাগানোর জন্য কিছুটা জায়গা ছেড়ে রাখে। যদি আমি মরে যাই তাহলে আমার একটা প্যাকেট কিন্তু সিআইডির কাছে পৌঁছে যাবে, আর তারপরে তোর সব খেলা শেষ হয়ে যাবে। শাট আপ। তুই নিজেকে কি ভাবিস? তুই মিথ্যে বলতে থাকবি আর আমি সব বিশ্বাস করে নেব? তোর মতো লোভী মানুষ নিজের ক্ষতি হোক এমন কিছুই করবে না। এটা কি করছো জুহি? গুলি চলে যাবে, বন্দুকটা নামাও। জুহি, বন্দুকটা নিচে নামাও প্লিজ। ওটা সামনে থেকে সরাও, গুলি চলে যাবে, সরাও। এসিপি স্যার, আপনি তো শেষ পর্যন্ত আপনি সব জেনেই গেলেন। ওই খেলনাটা তোমার হাতে মানায় না। তোমার লোকেদের বলে দাও চুপচাপ যেন আমাদের কাছে সারেন্ডার করে। তাকিয়ে দেখছো কি? মেরে ফেলো এসিপিকে। না স্যার, না, আমি ছোটখাটো ব্ল্যাকমেলার স্যার। দেখো এই আদরের মেয়েটাকে, যে নিজের মা বাবাকে খুন করেছে। বলো কেন মেরেছো তুমি তোমার মা বাবাকে? ওরা আমার মা বাবা ছিল না, ওরা শুধু আমাকে দত্তক নিয়েছিল। আমার আসল বাবা মিস্টার কুমার ছিলেন, যাদের মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্টে হয়, আর সেই অ্যাক্সিডেন্টটা রঘুনাথ করিয়েছিল। আর তোমার নিজের মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তুমি রঘুনাথ আর তার স্ত্রীকে মারার প্ল্যান করেছিলে, আর সেই জন্য তুমি ভানুকে টাকাও দিয়েছিলে, তাই না? হ্যাঁ, আর ভানু ওই কাজটা সফলভাবে শেষ করে। তারপর তুমি ভানুর সাহায্যে বিজয়বাবুকেও মেরে দিয়েছিলে, আর তারপর ভানুকেও নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলে। হ্যাঁ, কারণ আমার বিরুদ্ধে আমি কোনো রকম প্রমাণ ছাড়তে চাইনি, যাতে পুরো দোষটা অনুজের ঘাড়ে পড়ে, তাই তো? আর অনুজ, তুমি জুহির বাড়িতে রঘুনাথ বাবুর হ্যাটটাকে রেখে তুমি এই বন্ধ কেসটাকে খুলে দিয়েছো। চোরে চোরে মাস্তুতো ভাই। বাহ বাহ বাহ। কিন্তু একটা কথা মনে রেখো, অপরাধী যতই চালাক হোক না কেন, তার শেষ ঠিকানা জেলের গড়াদের ভেতরেই হয়। এবার জেলের গড়াদের ভেতর পৌঁছতে থাকো ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।